পূজা, এই নাও, আমি তোমার জন্য সুন্দর একটা ড্রেস নিয়ে এসেছি, দেখো তো তোমার পছন্দ হয়েছে কি? কি ব্যাপার প্রদীপ, আজকে আমার জন্য হঠাৎ করে নতুন ড্রেস কিনে নিয়ে এলে? আর তাছাড়া এরকম ড্রেস তো আমার আছে। আমি এরকম জামা কাপড় খুব একটা আর পছন্দ করি না, কারণ এখন তো আমার বিয়ে হয়ে গেছে। আর তুমি তো জানো এরকম পোশাক আশাক পরলে তোমার মায়ের থেকেও তোমার বোন আমাকে বেশি কথা শোনাবে, কারণ ও তো সবসময় আমার সঙ্গে ঝগড়া করে। আরে বাবা, তুমি ওসব নিয়ে চিন্তা করো না, তুমি আমার বোনের কথা ছেড়েই দাও। তুমি তো জানো ও কেমন। আসলে কি জানো তো, আমাদের অফিসের সবাই নিউ ইয়ার পার্টি করবে, আর আমাকেও তো ইনভাইট করেছে, তাই আমি ভাবলাম তোমাকে নিয়েই যাবো। কি সত্যি? ও মাই গড, আমি তো খুব খুশি। এই ড্রেসটা পরে আমাকে খুব সুন্দর দেখাবে, তাই না? আর তার সাথে আবার নিউ ইয়ার পার্টিতে আমি পরে যাব। সত্যি আমার তো এখন থেকেই মজা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন বাড়ির কাজগুলো করে নি, কেমন? অনেক কাজ আছে। এই বলে পূজা খুশি মনে বাড়ির কাজ করতে শুরু করে। আসলে পূজার একমাত্র ননদ রিনা প্রচন্ড পরিমাণে হিংসুটে ছিল। সে সবসময় তার বৌদির উপর হিংসা করত, তাই রিনা সবসময় বৌদির জিনিস নিয়ে টানাটানি করে থাকে। এমনকি সে সবসময় বৌদির সঙ্গে ঝগড়াও করে। আর সেদিন যখন প্রদীপ তার বউয়ের জন্য নতুন ড্রেস কিনে নিয়ে আসে, তার কিছুক্ষণের মধ্যেই রিনা তার বৌদির ঘরে যায়। আর সে যখন সেই ড্রেসটা দেখে তখন একেবারে চমকে ওঠে। ওয়াও, এই ড্রেসটা তো খুব সুন্দর। দাদা আমার জন্য কখনো এরকম ড্রেস কিনে আনেনি, কিন্তু বৌদির জন্য এত সুন্দর একটা ড্রেস নিয়ে এসেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এখন আমি বৌদিকে পটিয়ে এই ড্রেসটা আদায় করব। রিনা মনে মনে এসবই ভাবতে থাকে। আর দেখতে দেখতে এভাবেই কয়েকদিন কাটে। আর একদিন রিনা তার বৌদির কাছে গিয়ে বলে, বৌদি, তোমার সঙ্গে একটা খুব জরুরি কথা আছে। আসলে আমরা কলেজের কিছু বন্ধু বান্ধবরা মিলে পিকনিকে যাওয়ার প্ল্যান করেছি, তাই আমি ভাবছিলাম যে তুমি কি তোমার ওই সুন্দর ড্রেসটা আমাকে দেবে, তাহলে আমি ড্রেসটা পরে পিকনিকে যাব। রিনা, তুমি এটা কিভাবে বলতে পারো? তুমি তো জানো ওই ড্রেসটা আমাকে তোমার দাদা নিয়ে এসে দিয়েছে নিউ ইয়ার পার্টিতে পরে যাওয়ার জন্য, আর তুমি সেটা এখন আমার কাছে চাইছো। তুমি যদি এই ড্রেসটা পরে যাও তাহলে আমি সেটা কবে পরবো? আমার তো ড্রেসটা আর পরেই হবে না। আর তাছাড়া তোমার তো ওরকম অনেক ড্রেস আছে, তুমি সেগুলোর মধ্যে কিছু একটা পরে নাও। আমার ড্রেসের দিকে তোমার এত লোভ কেন বলো তো? বৌদি, আমি তোমার কাছ থেকে সামান্য একটা ড্রেস চেয়েছি বলে তুমি আমাকে এত কথা শোনাবে? ঠিক আছে দাঁড়াও, আমি মাকে ডেকে নিয়ে এসে তোমার নামে নালিশ করছি, যাতে মা তোমাকে বকা দেয়। তুমি আমাকে কথা শুনিয়েছো, তার প্রতিশোধ তো আমি নেবই। এই বলে রিনা সেখান থেকে চলে যায়। যা, তুই কি করবি না করবি সেটা তোর ব্যাপার। আমি আমার ড্রেস কখনোই তোকে দেব না। সবসময় আমার জিনিসের উপর লোভ, তোর কোনো কথা আমি আর মেনে নেব না। কিন্তু এখন আমার শাশুড়ি মা এসে আমাকে এই কথা শোনাবে, এটাও আমি খুব ভালো করেই জানি। পূজা মনে মনে এসবই ভাবনা চিন্তা করতে করতে কাজে ব্যস্ত হয়ে পড়ে। আর অন্যদিকে রিনা তার মায়ের কাছে গিয়ে বৌদির নামে উল্টোপাল্টা কথা বলে। মা, তুমি জানো বৌদি কতটা হিংসুটে? তুমি তো জানো বৌদির জামাগুলো আমার খুব পছন্দ, এমনকি বৌদির শাড়িগুলো আমার খুব ভালো লাগে। আর সেই জন্যই আমি কত ভালোবেসে বৌদির কাছ থেকে একটা জামা পরার জন্য আবদার করেছি, কিন্তু বৌদি আমাকে ওই জামাটা দিল না, তার উপর আমাকে অনেক উল্টোপাল্টা কথা বলেছে। রিনা, তুই প্রত্যেকবার কেন তোর বৌদির কাছ থেকে জিনিস নিস বলতো? তোর তো নিজেরও কত জামা কাপড় শাড়ি গহনা সবই আছে, তা সত্ত্বেও তুই সবসময় বৌদির জিনিসের দিকে নজর দিবি কেন? আর তুই তো কখনো নিজের জিনিস বৌদিকে দিতে চাস না, তাহলে তোর বৌদি তোকে কি জন্য ওর জিনিস দেবে? মা, তুমি বৌদির হয়ে বলছো? আমি তো ভেবেছিলাম তুমি আমার হয়ে বৌদিকে কথা শোনাবে, আর এখন তো দেখছি পুরোটাই উল্টো। ঠিক আছে মা, তুমি তাহলে বৌদির দিকে হয়ে গেছো, তাই তো? ঠিক আছে, আমি তোমাকে আর কিছু বলবো না, তবে আমি এখনই শপিং করতে যাব। আমার অনেক সুন্দর সুন্দর ড্রেসের প্রয়োজন, আমার কিছু টাকা লাগবে, তুমি টাকা দাও আমাকে। এভাবেই রিনা তার মায়ের উপর রাগ দেখাতে থাকে, যার ফলে রমা দেবী বাধ্য হয়ে রিনাকে কিছু টাকা দেয়। আসলে রমা দেবী খুব ভালো করেই তার মেয়ের স্বভাব সম্পর্কে অবগত। রিনা কতটা হিংসুটে সেটা তার মায়ের থেকে বেশি কেউ বোঝে না। আর এভাবেই রিনা সবসময় তার বৌদির জিনিস হাতিয়ে নেওয়ার জন্য বাড়িতে ঝগড়া ঝামেলা সৃষ্টি করে থাকে। কিন্তু রমা দেবী সবসময় চেষ্টা করে বাড়িতে যাতে শান্তি বজায় থাকে, আর বাড়ির মেয়ে এবং বউয়ের মধ্যে কোনো রকম ঝামেলা না হয়। বৌদি, আজকে কিন্তু আমার কিছু স্পেশাল খাবার খাওয়ার ইচ্ছে করছে। আমি তোমাকে যেই খাবারগুলো রান্না করতে বলবো তুমি সেগুলোই আমাকে রান্না করে খাওয়াবে। আর হ্যাঁ, আমি কিন্তু কয়েকজন বন্ধু বান্ধবকে বাড়িতে ইনভাইট করেছি। কিন্তু তুমি যে বললে 5 জানুয়ারিতে তুমি পিকনিকে যাবে তোমার কলেজের বন্ধুদের সঙ্গে, তাহলে সেটা কি ক্যান্সেল হয়ে গেল? আমি ড্রেস দিইনি বলে তুমি পিকনিকে যাবে না? ও বাবা, আগে জানলে আমি নিশ্চয়ই তোমাকে ড্রেসটা দিয়ে দিতাম, কারণ তুমি যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণই আমাকে জ্বালাবে।
শুধু শুধু আমার নতুন বছরের দিনটা একেবারে নষ্ট হবে। বৌদি, মুখ সামলে কথা বলো। তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আছো, এটা আমার বাড়ি আর আমি এই বাড়ির মেয়ে। তুমি আমাকে কিভাবে এত কথা বলতে পারো? আমি তোমাকে জ্বালাতন করি? কই, তোমাকে আমি কিভাবে জ্বালাতন করি বলো? আমার মতো ননদ পেয়ে তোমার তো খুশি থাকা দরকার, কারণ আমি তোমাকে কত ভালোবাসি। থাক থাক, তোমাকে আর কোনো কথা বলতে হবে না। আচ্ছা তুমি এখন বলো তো, তুমি যে পিকনিকে যাওয়ার কথা বলেছিলে সেটা তাহলে পুরোপুরি মিথ্যা কথা ছিল, তাই তো? তোমাকে কিন্তু এখনই সত্যি কথাটা বলতে হবে, তা না হলে আমি তোমার বন্ধুদের জন্য কোনো স্পেশাল খাবার রান্না করতে পারবো না। বৌদির মুখে এমন কথা শুনে রিনা পুরোপুরি ভাবে চুপ করে যায়, কারণ রিনা এখন কিছুতেই মিথ্যা কথা বলতে পারে না। আর যার ফলে পূজা খুব ভালো মতোই বুঝতে পারে যে রিনা শুধুমাত্র সেই ড্রেসটা নেওয়ার জন্যই বৌদিকে মিথ্যা কথা বলে। আর ঠিক এমন সময় সেখানে প্রদীপ চলে আসে। কি রে রিনা, তোর বৌদি কি জিজ্ঞাসা করছে সেটা তো বল। তুই তো আমাকেও বলেছিলিস যে তুই শপিং করতে যাবি, তোর নতুন ড্রেসের দরকার। তুই নাকি তোর বন্ধু বান্ধবীদের সঙ্গে পিকনিকে যাবি 1 জানুয়ারিতে। তাহলে তোর বৌদি তোকে ড্রেস দেয়নি বলে তুই 1 জানুয়ারি পিকনিক করতে যাসনি, তাই তো? তুই তো আমাকে আরো একবার বলতে পারতিস, আমি তোকে নিশ্চয়ই টাকা দিতাম। তুই তো জানিস আমি কত ব্যস্ত থাকি, তাই না? না দাদা, আসলে আমি আমার বন্ধু বান্ধবদের বাড়িতে নিমন্ত্রণ করেছি, আর আমার পিকনিকে যাওয়ার কোনো কথা ছিল না। আমি তো শুধু এমনি বৌদির কাছ থেকে ওই সুন্দর জামাটা নেব বলে বৌদিকে মিথ্যা কথা বলেছিলাম। বৌদি, ও বৌদি, তুমি কিছু মনে করো না, সরি। দেখেছিস তুই কত বড় মিথ্যাবাদী হয়ে গেছিস। এখন তোর বৌদিকে মিথ্যা কথা বলছিস, কদিন আগে আমাকেও মিথ্যা কথা বলেছিস, আর এখন তোর দাদাকেও মিথ্যা কথা বলছিস। ঠিক আছে, এবার তুই আমার কাছ থেকেও কোনো রকম টাকা পয়সা কিছুই পাবি না। তুই সত্যি কথা বলাই ছেড়ে দিয়েছিস। তুই যদি আমাকে সত্যি কথা বলতিস তাহলে আমি নিশ্চয়ই বৌমার কাছ থেকে ড্রেসটা তোকে চেয়ে দিতাম। আর বৌমা, আজকে তুমি আর প্রদীপ সন্ধ্যাবেলা নিউ ইয়ার পার্টিতে যাবে, তাই তো? খুব সুন্দরভাবে সেজে গুজে রেডি হয়ে যাবে, কিন্তু তোমাকে যেন সব থেকে সুন্দর দেখায়। আর বাড়ির যা কাজকর্ম থাকবে সেগুলো রিনা করবে। মায়ের কথা শুনে রিনা একেবারে চমকে ওঠে। মা, তুমি এসব কি বলছো? আমি কেন বাড়ির কাজকর্ম করতে যাব? বাড়ির কাজকর্ম করার জন্য বৌদি তো আছেই। আর তাছাড়া নিউ ইয়ার পার্টিতে যাওয়ার কথা আমার, কারণ আমি এই বাড়ির মেয়ে, আমি এই বাড়ির বৌমা নই। আমি যা ইচ্ছে তাই করতে পারি। আর মা, তুমি কিভাবে তোমার বাড়ির বৌমাকে নিউ ইয়ার পার্টিতে যেতে দিতে পারো বলো তো? তুই যেমন এই বাড়ির মেয়ে, তেমন আমি আমার বৌমাকেও নিজের মেয়ের মতোই দেখি। তাই বৌমার যেটা ইচ্ছা বৌমা সেটাই করতে পারি, আমার কোনো সমস্যা নেই। আর আমি তোর মতো হিংসুটে চোখ ডুটে নই। বৌমা, তুমি রিনার কথাতে কিছু মনে করো না। রিনা, যা, আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার তুই থালা বাসনগুলো ধুয়ে ফেল। বৌমা, তুমি কিন্তু আজকে পার্লার থেকে সেজে গুজে রেডি হবে, বুঝলে? যা টাকা লাগবে আমি দেব। কি, সামান্য নিউ ইয়ার পার্টিতে যাবে, তার উপর আবার পার্লার থেকে মেকআপ করতে হবে? আর মেকআপ আর্টিস্ট সাজাতে গিয়েই তো 10,000 15,000 টাকা নিয়েই নেবে। বাবারে বাবা, তোমাদের ঢং দেখে আমি একেবারে মরে গেলাম। এই বলে রিনা রাগে গজগজ করতে করতে বাসন মাজতে চলে যায়। আর অন্যদিকে পূজা মনে মনে প্রচন্ড খুশি। এভাবেই পূজাকে তার শাশুড়ি মেয়ে এবং স্বামী সবসময় সাপোর্ট করে। আর সেই জন্য শ্বশুর বাড়িতে এরকম কুচুটে ননদের সঙ্গে থাকতে পূজার কোনো সমস্যা হয় না। আর এভাবেই দেখতে দেখতে সেদিন সন্ধ্যা হয়ে আসে, আর রিনা নিজের মতো বাড়ির কাজকর্ম করতে থাকে। আর অন্যদিকে পূজা সুন্দরভাবে এক বড় মেকআপ আর্টিস্টের কাছে সাজগোজ করে। সেই সাথে প্রদীপের দেওয়া সেই নতুন জামাটাও পরে নেয়। ওয়াও পূজা, তোমাকে সত্যি অনেক সুন্দর দেখাচ্ছে। আর এই ড্রেসটা পরে যে তোমাকে এত সুন্দর দেখাবে আমি কল্পনাও করতে পারছি না। যাই হোক, এবার চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এভাবে প্রদীপ পূজার খুবই প্রশংসা করতে থাকে, যার ফলে পূজা মনে মনে খুবই খুশি হয়। এভাবেই তারা দুজনে সেদিন নিউ ইয়ার পার্টিতে চলে যায়। আর সেখানে গিয়েও সবাই পূজার খুবই প্রশংসা করে। এভাবেই পূজা এবং প্রদীপ অনেক আনন্দ মজা করে খাওয়া দাওয়া করার পর বাড়িতে ফিরে আসে। আর পরের দিন সকালে একটু বেলা হতে না হতেই রিনা তার বন্ধু বান্ধবদের বাড়িতে ডেকে নিয়ে আসে। বৌদি, আজকে কিন্তু বাড়িতে আমার অনেক বন্ধু বান্ধব এসেছে, তাই তোমাকে কিন্তু এখন কাজকর্ম করতে হবে। আর হ্যাঁ, আজকে আমার বন্ধুদের জন্য তুমি চিকেন বিরিয়ানি, চিকেন কষা, চিকেন পকোড়া, চিকেন বারবিকিউ, চিলি চিকেন, আলু পরোটা, চিকেন রেজালা, এই সমস্ত কিছু রান্না করবে। আর এই যে, তোরা যদি আরো এক্সট্রা কিছু খেতে চাস তাহলে বলে দে, আমার বৌদি তোদের জন্য রান্না করে নিয়ে আসবে। রিনা, তুই তো জানিস আমি চিকেন পিৎজা খেতে ভালোবাসি। বৌদি, তুমি বরং আমার জন্য চিকেন পিৎজা বানাও। এই যে রিনা, তুমি তোমার বন্ধু বান্ধবদের নিয়ে এসে আমাকে খাটানোর প্ল্যান করছো। আমি খুব ভালো করেই জানি এগুলো তোমার প্ল্যান। কালকে তুমি বাড়িতে কাজ করেছো, আর তুমি চাও আজকে আমি সারাদিন খেটে খেটে মরি, তাই তো? আমি তোমাদের জন্য কোনো খাবার রান্না বান্না করতে পারবো না। তুমি আমার বন্ধুদের সামনে এভাবে আমার অপমান করছো। দাঁড়াও, আমি মাকে ডাকছি। মা, ও মা, একবার এদিকে এসো তো। দেখো তোমার বৌমার সাহস কতটা, দেখো।
আরে এরকম গলা ফাটিয়ে ফাটিয়ে আমাকে কেন ডাকছিস? তোর কথা শোনার মতো আমার কাছে সময় নেই, আর আমার কোনো ইচ্ছাও নেই তোর কথা শোনার। তুই তোর বন্ধু বান্ধবদের ডেকে নিয়ে এসেছিস, এবার নিজে রান্না করে ওদেরকে খাওয়া। আমার বৌমাকে বিরক্ত করিস না। দেখতেই তো পারছিস বৌমা কালকে কত রাত করে বাড়িতে এলো। বৌমা খুবই ক্লান্ত, ওকে বিশ্রাম করতে দে। আচ্ছা তাই নাকি? তোমার বৌমা তো একটু আগে দুপুরের খাবার রান্না করতে যাচ্ছিল, তখন বুঝি তোমার বৌমা ক্লান্ত ছিল না? আর এখন আমি কিছু খাবার রান্না করতে বলেছি বলে বৌদি ক্লান্ত হয়ে গেল? হ্যাঁ আমি বললাম তো বৌমা রান্না করতে পারবে না। তুই তোর বন্ধু বান্ধবদের নিজে রান্না করে খাওয়া। আমার বৌমার কোনো কাজে তুই ডিস্টার্ব করবি না। আর তাছাড়া বাড়িতে অনেক কাজকর্ম আছে, সেগুলো বৌমাকেই তো করতে হবে। তাই বৌমা এখন এক্সট্রা কোনো খাবার রান্না করতে পারবে না। শাশুড়ি মায়ের কথা শুনে পূজা মনে মনে খুবই খুশি হয়, কিন্তু রিনা তার মায়ের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। কিন্তু সে তার বন্ধু বান্ধবদের সামনে নিরুপায় হয়ে নিজেই রান্না বান্না করতে চলে যায়। কিন্তু রান্না বান্না করতে করতে রিনা মনে মনে তার বৌদিকে খুবই গালমন্দ করে। কি ব্যাপার রিনা, তুমি আমাকে গালমন্দ করছো? আমি তোমাকে কোনো কথা বললে তোমার তো সেটা সহ্য হয় না। দেখলে তো তোমার মাও তো তোমাকে রান্না করতে বললো, এবার তোমার ভালো লাগছে? তুমি নিজের বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকেছো, তোমাকেই তো রান্না করে খাওয়াতে হবে। বলো, একবার দাদা বাড়িতে আসো, তারপর তোমার নামে সব কথা বলবো। তুমি কি ভেবেছো তুমি আমার উপর অত্যাচার করে পার পেয়ে যাবে? আমিও তোমার উপর খুব ভালো করে অত্যাচার করতে জানি, বুঝেছো? তুমি তোমার দাদাকে যাই বলো না কেন, তোমার দাদা তোমার কোনো কথাই বিশ্বাস করবে না, কারণ তোমার দাদা তোমার এসব নাটকগুলো খুব ভালো করেই জানি। এভাবেই রিনা যখনই তার বৌদির সঙ্গে ঝগড়া ঝামেলা করার চেষ্টা করে কিংবা তার বৌদিকে বিরক্ত করার চেষ্টা করে, তখনই পূজার স্বামী এবং শাশুড়ি মা তার পাশে দাঁড়ায়, যার ফলে রিনা কিছুতেই তার বৌদিকে বিরক্ত করতে পারে না। আর এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে রিনা তার বৌদিকে বিরক্ত করা ছেড়ে দেয়, যার ফলে পূজা খুবই সুখে শান্তিতে সংসার করতে থাকে।